This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. যাদবপুর আজও অশান্ত। এখনো পর্যন্ত যাদবপুরে অশান্তির ঘটনায় গ্রেফতার এক ডিওয়াইএসএ সমর্থক। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সাহিল আলীকে প্রথমে আটক করা হয়, পরে তাকে গ্রেফতার দেখানো হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবন্ধু সমিতির অফিসে ভাঙচুর এবং আগুন লাগানোর ঘটনায় 18 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। এই 18 জনের মধ্যেই একজন সাহিল। শিক্ষামন্ত্রীর পর এবার যাদবপুরের উপাচার্যকে হেনস্থা। গতকাল রাতে যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্তকে হেনস্থার অভিযোগ, উপাচার্যর জামাও ছেঁড়ার অভিযোগ। শিক্ষামন্ত্রীর পর এবার যাদবপুরের উপাচার্যকে হেনস্থা করার অভিযোগ। গতকাল রাতে যাদবপুরে উপাচার্য ভাস্কর গুপ্তকে হেনস্থার অভিযোগ, উপাচার্যর জামা ছেঁড়ার অভিযোগ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। যেমনটা আপনাকে বলছিলাম যে সকাল থেকেই আজও থমথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ছড়িয়ে ছিড়িয়ে পড়ে রয়েছে ছেঁড়া ব্যানার, পোস্টার, পুড়ে ছাই তৃণমূল পরিচালিত শিক্ষাবন্ধু সমিতির অফিসও। শোনার কথা আমি বলছি কি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এখানে সিকিউরিটি থেকে শুরু করে যারা আছে, আগুন লেগেছে, লোক দেখেছে। জায়গা কেন এই দেখছো না, এই জায়গাটা ছুটি দিয়ে একদম নিস্তব্ধ থাকে, কেউ থাকে না। ছুটি ছিল কালকে সোমবার, তারপরে ওখানে একটা প্রোগ্রাম হচ্ছে, সকলে ওই প্রোগ্রামে ইনভলভ আছে। এবার কোন কে কারা এসছে, কে ভাবে এসছে, কীভাবে আগে লাগিয়েছে, এটা আমার বলতে পারবো না। অমুক লোক দেখেছে, যে অমুক লোক কথা বলেছে, শোনা যাচ্ছে। শোনার কথা বলছি, ছাত্র একটা সমাজ এসে এখানে এরকম তোড়ফোড় করে আগুন করেছে, আগুন লাগিয়েছে। এই হচ্ছে বিষয়টা যা আমি শুনলাম। তারপরে মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে, টিভির মাধ্যমে আমি জানলাম কি এই ঘটনা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। কেন এখানে 3:20 আমি বাড়িতে গেছিলাম খেতে। কতদিন ধরে কাজ করছেন আপনি এখানে? আমি 93 থেকে এখানে কাজ করছি। এই 93 থেকে ওখানে এই ঘটনা দেখেছেন, এরকম বিল্ডিং এ আগুন লাগিয়ে দেওয়া ছাত্রদের? হ্যাঁ, একবার আরও দেখেছিলাম, ওই যে কর্মচারী সংসদ, ওইখানে এভাবে আগুন লাগানো হয়েছিল। আমরা জেনেছি ওই 10:15 নাগাদ ফোন করেছিল অরবিন্দ ভবনে। তখন জানার পরে আমরা তখন আমাদের যে হেড মুকুলচন্দ্র দাস, ওনাকে আমরা খবর দিই। উনিও এসেছিলেন, স্পটে ছিলেন উনি 2:30 অবধি এখানে। আমরা তারপর ফায়ার ব্রিগেডকে খবর দিয়েছি, উনিও দিয়েছেন। তারপর ফায়ার ব্রিগেড এসে এই 1-1.5 ঘন্টা লেগেছিল এটাকে। কাদের অফিস ছিল? কি এটা পার্টি অফিস ছিল, টিএমসি শিক্ষাবন্ধু সমিতি। আচ্ছা, কালকে দিনের বেলা কি হয়েছে আমি তো বলতাম, আমি তো রাত্রিবেলা এসেছিলাম ডিউটিতে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে, সরাসরি আমি তাদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে যে দুজন প্রতিনিধি রয়েছেন, পিসিআর কে বলবো বিগ ওয়ালে দিতে। আমার সঙ্গে রয়েছেন সত্যজিৎ, আমার সঙ্গে রয়েছেন সুমন মহাপাত্র। শুরুতেই আমি সুমনের কাছে যাবো একবার, কারণ সুমনের থেকে জানবো যাদবপুর বিশ্ববিদ্যালয় আজকের পরিস্থিতি কেমন এবং এর পরবর্তীতে ছাত্রদের পক্ষ থেকে আর কি কি কর্মসূচি নেওয়া হয়েছে। সুমন, আজ সকালবেলা যাদবপুরের পরিস্থিতি কেমন এবং আগামী দিনে পড়ুয়াদের তরফে, দুপক্ষেরই পড়ুয়াদের তরফে কি কি কর্মসূচি নেওয়া হয়েছে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া আরএসএফ কর্মী, সে আক্রান্ত হয়েছে এবং তার চিকিৎসাধীন অবস্থা এখন। ক্যাম্পাসের মধ্যে শিক্ষামন্ত্রীর গাড়ি যখন বেরিয়ে যাচ্ছিল, তখন সে মাটিতে লুটিয়ে পড়ে রক্তাক্ত হয়েছে। এবং এই পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা বাম ছাত্র সমাজ, তারা একত্রিত হচ্ছে এবং তারা একাধিক পরিকল্পনার ডাক নিয়েছে, একাধিক কর্মসূচির ডাক ইতিমধ্যেই তারা দিয়েছে। আজকেই কিন্তু রাস্তায় নামছে এসএফআই গোটা রাজ্য জুড়ে, তার সঙ্গে সঙ্গে যাদবপুর থানাতেও। পাশাপাশি বামফ্রন্টের কেন্দ্রীয় মিছিল রয়েছে আজকে, এবং পরবর্তীকালে অর্থাৎ আগামীকাল সোমবার সারা দেশ জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই, এবং সেখানে এই আরএসএফ তৎসহ অন্যান্য যে বাম ছাত্র সংগঠনগুলো, তারাও ডাক দিয়েছে পৃথক পৃথকভাবে। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় আবারও জোট বাঁধছে একটা বৃহত্তর আন্দোলনের জন্য। একেবারে আমাদের সঙ্গে আমি তোমার কাছে আসবো, তবে এই মুহূর্তে আমার আরেক সহকর্মী সত্যজিৎ রয়েছেন। আমি সরাসরি সত্যজিতের কাছে যাবো। সত্যজিৎ, আমরা সকালবেলা মানে কালকে থেকে আমরা দেখছি লাগাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে পড়ুয়াদের একটা অংশ হাতে লাঠি নিয়ে ঘুরছে। আজ সকালে কি পরিস্থিতি?
দেখো, আজ সকালবেলা 2-3টে ছবি কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবে স্পষ্ট যে এই বিশ্ববিদ্যালয় চত্বরের একাধিক জায়গাতে কার্যত ব্যানার ফেস্টুন ছড়িয়ে ছিটে রয়েছে। অপরদিকে শিক্ষক বন্ধু সমিতি অর্থাৎ নন টিচিং স্টাফদের তৃণমূল কংগ্রেস পরিচালিত যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা। সেখানে সকালেও একটি পকেট ফায়ারের জন্য দমকল আসেন এবং কোনো রকমভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের প্রাথমিক পর্যায়ে অনুমান যে প্রথমে ভাঙচুর এবং তারপরে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই বিষয়টি যেমন উঠে আসছে, পাশাপাশি আমরা সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেছি, তারা জানাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ের অন্দরের ঘটনা সেখানেই থাকা ভালো, সেটা যখন বাইরে চলে আসছেন সাধারণ মানুষের জনজীবনে তা ব্যাহত করছে। কারণ গতকালের ঘটনায় বেশ কিছুক্ষণ ধরেই 8B বাস স্ট্যান্ডের সামনে রাস্তা অবরোধ এবং বুঝতে পেরেছি সত্যজিৎ আপাতত নজরে রাখো, এবং সত্যজিৎ এবং সুমন আমাদের যে দুই সহকর্মী আমাদের সঙ্গে ছিলেন, দুজনকে আপাতত ধন্যবাদ। তবে এবার যে খবরে নজর রাখতেই হচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিন্তু আজও থমথমে। তার কারণ অভিযোগ, পাল্টা অভিযোগে আজও তপ্ত হয়ে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। দুতরফে এখনো পর্যন্ত থানায় 5টি অভিযোগ দায়ের করা হয়েছে। সাদা পোশাকে বিক্ষোভকারীদের ধরপাকড় করছে পুলিশ, এমনটাই অভিযোগ বাম ছাত্র সংগঠনের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসু আজকে ঢুকলেন পরিকল্পিতভাবে ঝামেলা পাকানোর জন্য। এটা এর থেকে আরও ভালোভাবে বোঝা যায় টিএমসিপির নেতা মধ্যমগ্রামে সে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ব্রাত্য বসুর সাথে কি করতে ঢুকেছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নেতা, দক্ষিণ কলকাতার একাধিক কলেজের নেতারা, টিএমসিপির নেতা, তারা কি করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকছে। তাহলে কি বহিরাগতদেরকে ক্যাম্পাসের ভেতর ঢুকিয়ে যে গুরু বাতাসার গল্প কুণাল ঘোষ ভাবছে এখন, সেই গুরু বাতাসার কোনো রকম পরিকল্পনা ব্রাত্য বসু করেছিলেন? গতকাল অনুষ্ঠানের নামে ক্যাম্পাসে বহিরাগত ঢুকেছিল ওয়েবকুপা, অভিযোগ বাম ছাত্র সংগঠনের। টিভি9 বাংলার ক্যামেরায় ধরা পড়েছে টিএমসিপি নেতা অভিরূপ চক্রবর্তীর ছবি। টিএমসিপির সাধারণ সম্পাদক এই অভিরূপ চক্রবর্তী দলের রাজনৈতিক প্রোগ্রাম ছিল বলে হাজির ছিলেন, এমনটাই দাবি করেছেন অভিরূপ। আরো বিস্তারিত জানবো, কথা বলবো, আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, বহিরাগত ইস্যু যাদবপুরে আবার কিন্তু বড় ফ্যাক্টর হচ্ছে। গতকালের পর থেকে আমরা দেখছি এই অভিযোগ সব ছাত্র সংগঠন করছে যে অপর ছাত্র সংগঠন তারা নাকি বহিরাগত এনেছিল। ঠিক কি পরিস্থিতি? ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ছিল এবং সেখানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করছিলেন টিএমসিপি সদস্যরা। সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টিএমসিপি ইউনিট কাজ করছিল। তার সঙ্গে সঙ্গে দেখা যায় বিভিন্ন জায়গা থেকে টিএমসিপির রাজ্য নেতারা তারা কিন্তু এসেছিলেন এবং তারা পুরো ঘটনায় কিন্তু সক্রিয় ছিলেন। ব্রাত্য বসুর আসা, ব্রাত্য বসুর বেরিয়ে যাওয়া, সবসময় তারা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হিসেবে কাজ করেছেন সেখানে। এবং সেখানে বাম ছাত্র সংগঠনগুলোর অভিযোগ যে তারা পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্র করেছে যাতে বিশ্ববিদ্যালয়ের অবমাননা করা যায়, যাতে বিশ্ববিদ্যালয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। আমাদের ক্যামেরায় ধরা পড়েছে অভিরূপ চক্রবর্তীর ছবি, যে অভিরূপ টিএমসিপির সাধারণ সম্পাদক, ক্যালকাটা ইউনিভার্সিটির নেতা। বাম ছাত্র সংগঠন প্রশ্ন তুলছে অভিরূপ কি করছিল ওখানে, এবং অভিরূপের সাফাই, ওয়েবকুপার সাফাই, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিটে তত সংখ্যক ভলেন্টিয়ার নেই যারা পুরো অনুষ্ঠানটাকে ম্যানেজ করতে পারবেন, তাই অভিরূপের মতন কিছু ছাত্রনেতাকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল। আর সেখানেই বাম ছাত্র সংগঠনের প্রশ্ন, বাইরে থেকে ছাত্রনেতাদের নিয়ে এসে কি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছিল ওয়েবকুপা? যদি ওয়েবকুপা একেবারে সুমন আমাদের সঙ্গে থাকো, আমরা একটু বক্তব্য শুনি যে বহিরাগত ইস্যুতে কারা কি বলছেন, শুনুন। হ্যাঁ, সে তো অবশ্যই প্রত্যক্ষ করেছি। ওয়েবকুপার সভা ছিল, সেই সভায় মানে আগে থেকেই বলেছিল যে প্রচুর লোক আসবে, এবং সেই জায়গা থেকে মানে ব্রাত্য বসু ওই বক্তব্য রাখার সময় এটা বলেন যে বাইরে যারা বিক্ষোভ করছে আমার সাথে অনেক লোক আছে। তো সেইটার রিয়াকশন তো আমরা দেখতেই পেলাম, উনি বেরোচ্ছে, ওনার সঙ্গে টিএমসি গুন্ডারা প্রত্যেক মুহূর্তেই ছিল এবং তারা স্টুডেন্টদের উপর আক্রমণও করেছে। অ্যানুয়াল জেনারেল মিটিং, সেইখানে সারা বাংলা জুড়ে ডেলিগেটসের কাছে ইনভাইটেড লোকজন, আমরা ইনভাইটেড ছিলাম প্রোগ্রামে, তাই আমরা গেছিলাম। কোনো ইউনিভার্সিটিতে যদি কোনো প্রোগ্রাম হয় কোনো রাজনৈতিক দলের, সেইখানে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের সারা বাংলা জুড়ে সংগঠন আছে, সেইখান থেকে ডেলিগেট লিস্ট হয়ে ছাত্র, অশিক্ষক কর্মচারী, শিক্ষক, বিভিন্ন একাডেমিশিয়ান, পদাধিকার সবাই ইনভাইটেড ছিল। এবং এটা 1 মাস আগে থেকে প্রোগ্রাম করা রয়েছে, ইউনিভার্সিটি থেকে পারমিশন নিয়ে করা রয়েছে। আসলে বামেরা
অতি বাম যারা রয়েছে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়টাকে নিজেদের বাপের সম্পত্তি মনে করে নিয়েছে। যদি কেউ পোস্ট করে থাকে যে গন্ডগোলের মধ্যে ইনভলভ বা কিছু, সেটা একদম ভুল পোস্ট। আর আমার সাথে কারোর কোনো শত্রুতা নেই, আমার সাথে পলিটিক্যাল কোনো ঝামেলা কোনোদিন হয়নি। আমি এত বছর ইউনিভার্সিটিতে যাই বা লোকালেও আমার সাথে কোনো ব্যক্তিগত কোনো পার্টির কোনো ঝামেলা নেই। আপনি কি আচ্ছা, যাদবপুরে এত বড় অশান্তি হলো পুরোটাই পূর্ব পরিকল্পিত নয় তো? তার কারণ যতবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী বৈঠক করার কথা বলেছেন না, ততবারই কেন রাজি হলো না বাম ছাত্র সংগঠনগুলি? শিক্ষামন্ত্রী আলোচনার কথা বললেও কেন সেখানে একসঙ্গে অনেকে যেতে চাইলেন? গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করলে কেন শিক্ষামন্ত্রীর গাড়িতেই ভাঙচুর করা হলো? কেন ভাঙা হলো শিক্ষামন্ত্রীর পাইলট কার? রাতেও কেন এই অশান্তি থামলো না? সেখানে শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন ধরানো হলো। আন্দোলনের নামে কেন বারবার এই অরাজকতা যাদবপুরে? এখনো কেন যাদবপুরের চত্বরে বহিরাগতের দৌরাত্ম্য? কোন ভরসায় ছেলে মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠাবেন বলুন তো মা বাবা? এরকম একটা আমাদের ঘোষিত নীতি, যেখানে অতিথিরা আসছেন তারা সবাই অধ্যাপক, বেশিরভাগ অধ্যাপক এসছেন। কিছু কিছু ছাত্রছাত্রী এসেছিলো, তাদের আমাদের সাহায্য করার জন্য এসেছিলো। কারণ আপনারা জানেন যাদবপুরে আমাদের অতটা সংখ্যায় নেই যে আমাদের যারা তৃণমূল ভলেন্টিয়ার্স, বেশিরভাগই প্রাক্তনী ছিল এবং তারা তো আসবেই, তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি। তো এই ক্ষেত্রে ওইভাবে একটা পোস্টার ব্রাত্যদার নামে একটা অসম্ভব খারাপ ইঙ্গিত করে ওখানে দাঁড়িয়ে নাচানাচি করা, তারপরে সেটা আমাদের হয়তো কেউ গিয়ে ওই পোস্টারটা নামিয়ে দিতে চেয়েছে। হ্যাঁ, আমি যদি মনে করি সেটারও দরকার ছিল না, ওদেরকে ওদের মতো থাকতে দিলেই হতো, কারণ আমরা এটা তো অভ্যস্ত। কিন্তু তারপরে ভেতরে যেভাবে ঢুকে গিয়ে চেয়ার ছোড়া স্লোগান দেওয়া, এটা ভারতবর্ষের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এরকম করতে পারে না কেউ। আপনার কথা প্রসঙ্গ ধরে বলি, বাম ছাত্র সংগঠনগুলোর অভিযোগ যে বেশ কিছু বহিরাগত টিএমসিপি ছাত্রনেতা তারা ক্যাম্পাসে এসেছিলেন, তারা পরিকল্পিত ষড়যন্ত্র করেছেন। প্রথম কথা, তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছিলাম। আর যদি সত্যি সত্যি এটা ওরা বিশ্বাস করে যে কোনো বহিরাগত ঢুকবে না, তাহলে ওরা আমাদের সাথে এটা সহমত হোক যে সমস্ত জায়গায় আই কার্ডের ব্যবস্থা করা থাকবে, কেউ কি ঢুকতে পারবে না। আতঙ্কে রয়েছেন তৃণমূলের কর্মচারী সংগঠনের নেতারাও। কি বলছেন তারা, শুনুন। জায়গায় বলে বেড়ানো হচ্ছে যে গণবিচার করা হবে, গণ আদালতে বসানো হবে, এবং এইখানে একটা খুবই ভয়ানক রেওয়াজ আছে যে যাকে টার্গেট করা হবে তাকে বেশ কিছু সংখ্যক মানুষ সেখানে টেনে নিয়ে যাবে। অতীতেও এইটা দেখা গেছে, এবং বেধড়ক মার হাফ ডেড বা ডেড করে দেয়া হবে। এই ভয়ানক পরিস্থিতির মধ্যে প্রাণহানির আশঙ্কা বোধ করছি। যাদবপুর ক্যাম্পাসের রক্তাক্ত পড়ুয়া ইন্দ্রানুজ রায় এখন যাদবপুরের হাসপাতালে ভর্তি। তার সিটি স্ক্যান রিপোর্ট ভালো, মাথায় বড় কোনো হ্যামারেজ নেই। তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হবে না। আজ তাকে দেখতে আসবেন চোখের ডাক্তার। আমরা গাড়ির সামনে বসলাম যে স্যার দাঁড়ান, আমরা কথাটা বলবো। তো ওই অবস্থায় গাড়ি স্টার্ট করে এগোনো শুরু করে, তখন পিক আপ বাড়তে থাকে। তখন আমরা যেহেতু সরতে পারছিলাম না, পিছন দিকে দৌড় শুরু করি, দিয়ে তারপর চিৎকার তখন আমরা করি যে গাড়িটাকে থামান, আমরা সরবো। কিন্তু তখন আরও স্পিড বাড়িয়ে দেন, তখন ছিটকে পড়ি এবং মাথাটা যাতে চাকাতে না যায় তখন আমি মাথাটা ঘুরিয়ে নিই এবং তাদের চোখের ওপর দিয়ে চাকাটা চলে যায় এবং পায়ের চেটোর ওপর দিয়ে চাকাটা যায়। চূড়ান্ত অগণতান্ত্রিকভাবে প্রথম থেকে একটা শান্তিপূর্ণ প্রোগ্রাম চলছে, বাইরে অবস্থান চলছে। প্রথমে ব্যানার ছিঁড়ে দেওয়া, একজন টিচার মদ্যপ অবস্থায় মেয়ের গায়ে হাত তুলেছেন। আমাদের সঙ্গে আমাদের যে প্রতিনিধিরা রয়েছেন আরো একবার তাদের সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সৌভিক রয়েছেন, আমি সরাসরি সৌভিকের কাছে যাবো। সৌভিক, যাদবপুরে গতকাল আমরা যে ঘটনা ঘটতে দেখলাম তাতে ইন্দ্রানুজ সহ আরো কয়েকজন পড়ুয়াকে আমরা আহত হতে দেখেছি এমন দাবি পাচ্ছি। সেই পড়ুয়ারা কেমন আছে, স্পেসিফিক্যালি ইন্দ্রানুজ কেমন আছে? দেখো, গতকাল যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে যে ঘটনা ঘটে এবং সেই ঘটনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় কিন্তু মূলত গুরুতর আহত হয়েছিলেন কিন্তু এই ইন্দ্রানুজ, এবং সেই সময় রক্তাক্ত অবস্থায় তাকে তড়িঘড়ি যাদবপুরের এই বেসরকারি নার্সিংহোমে তাকে নিয়ে আসা হয়েছিল। এবং প্রথম অবস্থায় কিন্তু তার মাথায় আঘাত ছিল, চোখে আঘাত ছিল এবং তার পায়ের চেটোতে আঘাত ছিল, যেটা সন্দেহ করা হচ্ছিল যে তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। এবং তারপরেই কিন্তু সিটি স্ক্যান করা হয়, কিন্তু সিটি স্ক্যানের রিপোর্ট ভালো, সিটি স্ক্যানে কিন্তু কোনো রকম ব্রেনে হ্যামারেজ পাওয়া যায়নি। কিন্তু যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে যে তার চোখে কিন্তু গুরুতর আঘাত রয়েছে। এবং
আজকের কিন্তু চোখের যিনি চিকিৎসক তিনি আসবেন, আঘাতের ফলে তার চোখে কতটা ক্ষত হয়েছে সেটা কিন্তু দেখবেন। যদিও ইতিমধ্যেই কিন্তু ইন্দ্রনুজের যে বাবা, সেই বাবা কিন্তু এসছেন এবং ভিতরে গেছেন, ডাক্তারদের সঙ্গে কথা বলছেন। কিছুক্ষণের মধ্যেই চোখের যিনি চিকিৎসক তিনি এসে ইন্দ্রনুজের চোখের পরীক্ষা করবেন। অর্থাৎ গতকাল সৌভিক, আপাতত অনেক ধন্যবাদ। সত্যজিৎ, সৌভিক আর সুমন যে 3 প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন, প্রত্যেকেই ধন্যবাদ।